বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলাধীন পলাশবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে। সেই গ্রামের নাম ভবানীপুর। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই ভবানীপুর যে জামে মসজিদ সেটিকে দেখতে পাচ্ছেন। আর এদিকে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি চলে গেছে যশবন্তপুর হয়ে কালীগঞ্জ, এবং এই যে আর এই দিকে পশ্চিমে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি চলে গেছে ঝামা হয়ে মোহাম্মদপুর চলে গেছে। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এই ভবানীপুর গ্রামে। আপনাদেরকে জানাবো ভবানীপুর গ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এবং ভবানীপুর গ্রামে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল অনেক বছর আগে, সেই ঘূর্ণিঝড়ের সম্বন্ধে জানাতে এবং ঘূর্ণিঝড়ের ধ্বংসযজ্ঞ জানাতে আপনাদেরকে চলুন নিয়ে যাই ভবানীপুর গ্রামে। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় রয়েছে বিচিত্র অভিজ্ঞতা। এখানে মোহাম্মদপুরের মতো বিভিন্ন পৌর, বিভিন্ন গ্রামকে বৈচিত্র্য এনে দিয়েছে। আমরা আজকে ধোয়াইল বাজার থেকে শুরু করে বিভিন্ন গ্রাম, লক্ষ্মীপুর, রামপুর পেরিয়ে আমরা যাচ্ছি ভবানীপুরে। এই ভবানীপুর গ্রামে অনেক বছর আগে সংঘটিত হয়েছিল একটি ঘূর্ণিঝড়। একটি মাত্র গ্রামে ঘূর্ণিঝড় হয়েছিল এবং শতাধিক মানুষের প্রাণ সেই ঘূর্ণিঝড়ে চলে গিয়েছিল। সেই দুঃখগাথা জানাতে এবং ভবানীপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি ভবানীপুর গ্রামে। ভবানীপুর গ্রামে অবশ্য আপনি মোহাম্মদপুর হয়ে ঝামা হয়ে ভবানীপুরে আসতে পারেন। ঝামা থেকে কিছুটা এগোলেই আপনি প্রথম যে জামে মসজিদটি দেখতে পাবেন, সেই জামে মসজিদ দিয়ে ভবানীপুর গ্রামে প্রবেশ করলেই এই গ্রামটি আপনাকে মুগ্ধ করবে। এই গ্রামটিকে আপনি অবশ্য আখ্যা দিতে পারেন নারকেল, সুপারি আর অন্যান্য বৃক্ষের গ্রাম। আমরা শুনেছি এই ভবানীপুরের পার্শ্ববর্তী ঝামা গ্রামে রয়েছে একজন পীর, যিনি ঝামা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। সেই সাথে আরও এখানে রয়েছে লোকজ সংস্কৃতির ইতিহাস। এখানে একসময় অনুষ্ঠিত হতো বিচার গান, এবং বিচার গানের শিল্পী এখানে এখনো রয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম চিশতি নিজামী। বন্ধুরা, দূরে দেখছেন এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া এবং আরেকটি তাল গাছ একেবারে স্বজনের মতো দাঁড়িয়ে আছে। 11 জন, ওরা 11 জন। চলচ্চিত্রের কথা মনে পড়ে যায়। তো আমরা সেই 11টি তাল গাছের যে মাঠ দেখতে পাচ্ছি, দূরে আরও অনেক তাল গাছ। এই তাল গাছের যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটি ভবানীপুরের পূর্ব মাঠ, এবং পূর্ব মাঠের ওই পাশে যে গ্রামটি দেখছেন, এই মাঠটি সম্বন্ধে আমরা জাহাঙ্গীর আলম চিশতি, তার কাছে আমরা জানবো। আচ্ছা জাহাঙ্গীর ভাই, এই যে মাঠ, এই মাঠের ওই পাশে যে গ্রামের কথাটি বললেন, ওই গ্রামের নাম কি? এটা হলে যে দেখা যাচ্ছে, এটা হলো বিলবিলিয়া। আচ্ছা, এই ভবানীপুর গ্রামের পশ্চিমে আরেকটি যে মাঠ আছে, সেই মাঠের নাম কি? সেটা হলো গিয়ে আপনার বলভদ্রপুর মাঠ। আর উত্তরে কোন মাঠ? উত্তরে জামার মাঠ। আর দক্ষিণে? দক্ষিণে হলো গিয়ে এই যে উথালির মাঠ। সপ্তক মিডিয়া আজকে আপনাদেরকে ভবানীপুর গ্রামে নিয়ে এসেছি। ভবানীপুরের পাশেই রয়েছে একটি নান্দনিক পুকুর। দেখুন, এই পুকুরের চারপাশে সারি সারি সুপারি গাছ এবং নারকেল গাছ।
আর এই পাশে রয়েছে রাস্তা এবং বেল গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ। এইভাবে পুকুরের ওপারে একটি স্কুল দেখা যাচ্ছে। এই যে আমরা বলভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি দেখতে পাচ্ছি, এটি জাতীয়করণ হয়েছে 1985 সালে। পুকুর পাড়ে যে স্কুলটি দেখিয়েছিলাম, বলেছিলাম যে ভবানীপুরের পাশের গ্রাম বলভদ্রপুর। আমরা সেই বলভদ্রপুর গ্রামে রয়েছে গাজীর মোড়। আমরা দূরেই দেখতে পাচ্ছি যে একটি বাজার। ভবানীপুরের মানুষ এই বাজারে বাজার করতে আসে। ভবানীপুর গ্রামের তাদের নিজস্ব কোনো বাজার না থাকার কারণে তারা এই গাজীর মোড়ে যে বাজার, এই বাজারেই তারা তাদের দৈনন্দিন সামগ্রী কিনতে আসে। কেন গাজীর মোড় হলো সেটিও আপনাদেরকে জানাবো, আপনারা সাথেই থাকুন। এই যে গাজী মোড় বাজার, এখানে একটি মোড় রয়েছে। এই মোড়ে চারদিকে চারটি রাস্তা চলে গেছে। আমরা যে গাজীর মোড়ের কথা বলেছিলাম, সেই গাজীর মোড়ে এখন দাঁড়িয়ে আছি। এদিকে দেখছেন যে পশ্চিম দিকে একটি রাস্তা চলে গেছে, দক্ষিণ দিকে একটি রাস্তা চলে গেছে, পূর্ব দিকে রাস্তা চলে গেছে, এবং আমরা ভবানীপুর থেকে এই রাস্তা দিয়েই এসেছি। তো এটি আমরা জেনে নেব কোন রাস্তা কোন দিকে গেছে। ভাই, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। আচ্ছা, পশ্চিম দিকে যে রাস্তাটি গেছে, এই রাস্তাটি কোথায় গেছে? এটা পলাশবাড়িয়া গেছে, পলাশবাড়িয়া। আর এই যে এই রাস্তাটি বনগ্রাম ডাঙ্গাপাড়া। বনগ্রাম ডাঙ্গাপাড়া। আর এই রাস্তাটি যশোমন্তপুর। যশোমন্তপুর। আর এই রাস্তা দিয়ে তো ভবানীপুর, ভবানীপুর জামারা। জামা। আচ্ছা, তো আপনাকে ধন্যবাদ। আমরা এই গাজী মোড় বাজারে, এখানে যিনি চিকিৎসকের দায়িত্ব পালন করেন, মানুষকে সেবা দেন, এমন একজন চিকিৎসককে পেয়ে গেলাম। তার নাম মোহাম্মদ বাবুল মিয়া। এখন এই বাবুল মিয়ার কাছে আমরা জানতে চাইবো, এই যে গাজীর মোড়, এই গাজীর মোড় বাজারটি কেন গাজীর মোড় নামকরণ করা হলো? দুলাল গাজী নামে একজন লোক ছিল, মুরব্বী। উনি এখানে ব্যবসা করত। জি। হ্যাঁ, চার দোকান ছিল অনেক আগে আর কি। প্রথমে একটা চার দোকান হ্যাঁ, ছিল। একটা চার দোকানই ছিল। ওনার জন্য এই দুলাল গাজী নাম, সেখান থেকে গাজীর মোড় নাম করা হলো। তো আপনার বাড়ি কোন গ্রাম? আমার বাড়ি হচ্ছে এই গ্রামের পাশের গ্রামে, পলাশবাড়িয়া ইউনিয়ন, পলাশবাড়িয়া গ্রাম। জি। উনি তো প্রয়াত হয়েছেন, দুলাল গাজী। জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এই যে মাঠটি দেখছেন, এটি ভবানীপুরের পশ্চিমে অবস্থিত। এই মাঠটি ভবানীপুর এবং বলভদ্রপুর এই দুইটি গ্রামের সীমান্ত জুড়ে। আর ভবানীপুর মাঠ মানেই দেখুন তাল গাছের আধিক্য। সারি সারি তাল গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, এমন সব বৃক্ষের সমারোহে এই ভবানীপুরের সৌন্দর্য। এই ভবানীপুর গ্রামে রয়েছে এমন বেশ কয়েকটি নান্দনিক পুকুর। ভবানীপুরের পাশে যশবন্তপুরের যে পুকুরটি দেখিয়েছিলাম, সেটিও একটি নান্দনিক পুকুর ছিল। আর এটি আরেকটি সুন্দর পুকুর। এই পুকুর পাড়ে নারকেল গাছ এবং বিভিন্ন ধরনের নিম গাছ, বেল গাছ সব মিলে পুকুরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এমন একজন গুণী মনীষীর কাছে আমরা উপস্থিত হয়েছি, যিনি এই ভবানীপুর গ্রামের এখন সবচেয়ে বর্ষিয়ান গুণী মানুষ। তিনি পার্শ্ববর্তী গ্রামে, বলা যায় যে এই ভবানীপুরেরই মাদ্রাসা, কিন্তু ঝামা মাদ্রাসা, এই ঝামা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ
হজরত মাওলানা মোহাম্মদ অলিউর রহমান। আমরা তার কাছ থেকে জানতে চাইব এই ভবানীপুর গ্রামে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল, এই ঘূর্ণিঝড়ের কারণেই ভবানীপুর গ্রামকে সারা বাংলাদেশের মানুষ চেনে এবং জানে। এই ভবানীপুর গ্রামের সেই ঘূর্ণিঝড় নিয়ে কবিতা লেখা হয়েছে, শায়ের রচনা করা হয়েছে। আমরা এখন সেই মাওলানা মোহাম্মদ অলিয়ার রহমানের কাছে জানতে চাইব তিনি ওই সময়ে কি দেখেছেন, কিভাবে দেখেছেন এবং কত সালের কত তারিখে এই ঘূর্ণিঝড়টি হয়েছিল। কাকা, এই যে ঘূর্ণিঝড়টি হয়েছিল ভবানীপুরের যে ঐতিহাসিক যে ঘূর্ণিঝড় সাইক্লোন যাই বলি, এটা কত সালে? ইংরেজি 1964 সালের 12 এপ্রিল রোজ শনিবার বিকাল 3টায়। আপনি কি তখন এই গ্রামে ছিলেন? না, আমি ঢাকায় ছিলাম। আপনি ঢাকায় ছিলেন। তো ঢাকা থেকে এই ঘূর্ণিঝড়ের কয়দিন পরে আপনি গ্রামে এলেন? শনিবারে ঝড় হলো, আমি রবিবার সকাল কোনো মোবাইল টোবাইল কিছুই ছিল না, জি যোগাযোগ কিছু একবার টেলিফোন ছিল, টেলিফোন। জি আমার বাড়ি যারা ছিল আমার ভগ্নিপতি, উনি মোহাম্মদপুরে টেলিফোন করলো যে বাড়িতে বিপদ, তুমি বাড়ি চলে আসো। জি উনি টেলিফোন করলেন পরের দিন রবিবার সকালে। জি আমি সোমবারে বাড়ি আসলাম। জি সোমবারে বাড়ি এসে হ্যাঁ আপনি বাড়ি এই এসে- ঘূর্ণিঝড় সম্বন্ধে আচ্ছা। সবার কাছে শুনলেন? হ্যাঁ দেখো, চোখে দেখো। হ্যাঁ, চোখে দেখলেন। ঘূর্ণিঝড় তো আর আপনি দেখেন? দেখিনি, না দেখিনি। আপনি কি শুনলেন বাড়ি আপনার এসে আত্মীয় স্বজনের কাছ থেকে? আমার গ্রামটাই চিনতে পারি না। জি তখন কি করবে, বাড়ি সারা গ্রাম তো গ্রাম মানুষ নাই, গাছপালা নাই, ঘর দরজা নাই, গরু বাছুর নাই, পোতার মাটি সমান ইত্যাদি ইত্যাদি, একেবারে অন্যরকম কাজ আর কি। ওর এমন দুর্গন্ধ, আমি যে বাড়িতে রাস্তায় যাওয়ার কথা গাছ কাছারি করে বন্ধ হয়ে গেছে। এবার বাড়ির দক্ষিণ সাইড যে মাঠের দিকে দেখলাম আমার বাড়িতে কোনটা ছিল, আমার বাড়ি কোন বাড়িতে ছিল আমি তখন চিনতে পারতেছি কোনো বাড়ির অস্তিত্ব ছিল না? সব সমান, কোনো বাড়ি কার বাড়ি কোনটা। তারপর আমার তো কবর টবর ভেঙে গেছিল, জি ইট কিছু ইট মিট কোথায় ইট ছিল, এই ইট দেখে মানে এই বাড়িই আমার ছিল, এইটাই আমার বাড়ি ছিল। আস্তে জি তারপরে আমি বাড়ির পর যে দেখি যে সমস্ত গরু বছর মারা গেছে, একটা গরু খুব তেজি গরু, জি চাষের গরু, ওই কোথায় বেঁচে ছিল, জি কিন্তু উবুরতে পড়ে আছে, মরে নাই। মরে। আর পাথরের দেখা হতো গরু ভেঙে একদম মিশে গেছে, চাপে মিশে গেছে, বলতে এরকম লাফালাফি করতে। জি। তখন আমি পুকুর থেকে সময় একটু পানি উঠে দিলে, পানিতে খাইলো, যদি একটা খড়টা যদি খায়, কিন্তু বাঁচবে তো নাই, কষ্ট পাচ্ছি। আমার ভগিনী বললো কি যে বলি মিয়া তুমি কষ্টটা মরে তো যাবি, কিন্তু তুমি কলা কেটে মরে যাবে, কষ্ট পাচ্ছে না খেয়ে। হুম 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 তখন আমি নিজে হাতে কলা কেটে দিলাম, একটা বেঁচে ছিল, বেড়ে গেল। ভাই আর কোনো মানুষ, ঘর বাড়ি গাছপালা মানুষজন কিছু নেই, একদম। আপনার পরিবার পরিজন ছিল? আমার পরিবার পরিজন, আমার মা ছিলেন, তারপরে আমার ভাই 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 বউ, আর আমার ছোটো বোন ছিল আমাদের বাড়িতে। আচ্ছা, তারা কিভাবে রক্ষা পেলেন? শোনেন, ছোটো বোন ছিল, তারপর সে আমার ছোটো বোনটা, আমার ভাইও যখন, আর আমার ভাই বই যে এর মা, এর তখন গর্বে ছিল, এর মার নাইয়ের বাপের বাড়ি এই পাড়া, বাপের বাড়ি, হুম হুম ওই বাড়িতে ওর মা ছিল, আমার ভাই বউ আর কি। তো ওনার কোলে ছিল, এর বড় একটা বোন ছিল, বোনটা কোলে ছিল সে বাপের বাড়িতে। তখন আমার সে বৌমার কাছে শোনা যে উত্তরের ঘরটা যখন উড়েছিল, আসতো তখন ওর আস্ত ঘর উড়ে চলে ঘর গেছিল? সহ খুঁটি ঝুলতেছে, জি টিনের ঘর, আস্ত ঘর উড়েছিল, দেখলো। হ্যাঁ। তখন তারা দৌড়াই, ওর মার কথা বললো, হুম। ও দৌড়ে উত্তর ঘর থেকে পাতের ঘরে কিছু পড়ছে, পাতের কথা, ছোট্ট হুম, পাতের পাকের ঘর, হ্যাঁ। ও কথা তখন পড়ে দেখি, হুম হুম এর পাতের ঘরে গেলি পারে পুরুষ ঘরের থেকে উঠোনের পুরুষ ঘরটা গাছ ছিল, বড় একটা লম্বা ছিল, হুম, হুম, আমার ভাঙ্গি একেবারে উঠোনের পদ্ধতি ওখানে পড়েছিল, ওই তখন ওর মার এই পর্যায়ে জাল পড়েছিল। আচ্ছা ওর মা চিপে বেউসে রয়েছে, জিভে কামাই দিল, কোলের মেয়েটা ছিল, মেয়েটা মরে গেছে, এর বড় বোন ছিল, তখন গর্বে পেট, হুম হুম কোলের মেয়েটা কোলেই মরে গেছে, জিভে কামড়াই দিলে মরে গেছে, হুম আমার শোনা কথা আর কি। হুম হুম এই তারপরে অন্যান্য গ্রামের লোকজন আছে, কেউ আসছে মালামাল কোথায় কি নীতি হুম পড়ে তালা বাড়ি কাঁচা বাড়ি পড়ে আছে নীতি, কেউ আসছে মানে যারা মানে খুব জীবিত আছে তাদেরকে পানি খেয়ে দিচ্ছে, এরকম।
তখন গ্রামে কোনো লোকজন নাই। আমাদের গ্রামটা খুব ছোটো গ্রাম, পূর্ব পশ্চিম দিকে লম্বা। তখন বোধ হয় মোট 90-95 ঘর লোক হবে, 90-95 বাড়ি হাড়ি জলে। সেটা মনে কর ব্যাপার যে একটা লোকের 3টে ছেলে, 3টে হাড়ি জলে ভিন্ন। ওই তিন এই গৃহস্থ ধরে 100 ঘরও পড়ে না এই গ্রামটা পূর্ব পশ্চিম দিকে। গ্রামের মানুষ রক্ষা পাইছিল কিভাবে? যারা জীবিত ছিল তারা কিভাবে রক্ষা পেল? যখন তখন একটু অল্প কিছু ছিল, আর বেশিরভাগই মারা গেছে। হ্যাঁ, 100-র উপরে লোক মারে, বুঝলেন না? ছোট গ্রাম তো 100 উপরে লোক মারা যায়। আমার বাড়ি মাত্র আল্লাহ রহমতে এর মার একটা ওই মেয়েটা মারাছে, আর কোনো লোক মরে নাই, কিন্তু আল্লাহ রহমতে জীবিত আছে, যখন তখন এরা মারা গেছে। আমার ছোট বোনটা বিবাহ হয়েছিল ঢাকাতে। হ্যাঁ, ওই ছোট বোনটা আমাদের বাড়ি ছিল, তখন ঢাকায় গেছিল না। তো ও ছিল আমাদের দক্ষিণ পোতার বড় ঘরটা। দক্ষিণ পোতার ঘর ওই মাটির ডুয়া ছিল, বুক সমান উঁচু মাটির ডুয়া। ঘরটা চলে গেছে আর ডুয়া ভেঙে গেছে, মাটি সমান হয়ে গেছে। তখন আমার বোন যার খুব স্বাস্থ্যপাতি বোন, এই বোন ছিল এই বোনটার বুকটা পোতার মাটির তলে। আর এটা ছিল বাইরে জীবিত থাকার কারণ, একটু মানে বাইরে ছিল, বেউসে তাজা ছিল। এই আলমারির লোক আছে, ওরা কোদালটি মাটিতে ছড়াইয়ে তারপরে। শুনছি যে এরকম গরু নাকি নারকেল গাছের বেঁধে ছিল, বা ছাগল এরকম, ছাগল এরকম ছিল। এটা কিভাবে ঘরটা হলো সেটা পরে বললো। এই হলো ওই ওর মার ঘটনা হয়েছিল, মেয়েটা কোলে মরে গেছিল। আর সব যখন জীবিত ছিল। আমার ভগ্নী পরিবারে দশমন্তপুর, ও গ্রামে কিছুই হয়নি। আমার এই যে শুধু একটা গ্রামেই, এই শুধু একটি গ্রাম। আমাদের গ্রামের উত্তর দক্ষিণের পাশে উত্তর পাশে কিছুই হয়নি না। এই তো উঠেছে মধুমতি নদী থেকে। মধুমতি আমাদের শোনা কথা, আমি তো 2 দিন পরে বাড়ি আসলাম। মধুমতি নদী কত? এই যে পাশে মধুমতি নদী, মধুমতি থেকে একটা তারা বলছে একটা সুরের মতো হচ্ছে, মধু উঠে তারপর কি এই পশ্চিম দিক ধাও করলো, এবং পশ্চিম দিক ধাও করে আমাদের ভবানীপুর গ্রামটা ছোটা গ্রাম, ও পশ্চিম দিকে এই গ্রামটা একদম ধ্বংস। ভবানী গ্রাম পরে যাই আবার ওই টুকুরি চলে গেছে, ঘুরে যাইয়ে ওই গাছ বেরিয়ে যাই আবার নিচে নামে আবার সেখানে ধ্বংস হয়েছে। এই ঘটনা ভগবান বিজ্ঞানের পরে যায় ওইটা ঘুরে দিয়ে আমি শুনছি আর কি। পরের বাড়ি আসলাম সোমবারে, ওই গাছ বেড়ে যায় ওইটা আমি নামিয়ে আবার সেখানে গ্রাম ধ্বংস হয়েছে। তো আমাদের গ্রামের অবস্থা হলো যে আমাদের বাড়ির কেবল বলতে পারি এটা আমার বাড়ি ছিল, তার নাম আব্দুল মালিক। আপনার গরিব মাল ছিল, তার বাড়িতে আব্দুল মালিক, তার মা ছিল না, মা স্ত্রী, 2 ছেলে মেয়ে, আর শালা ছিল বেড়াতে বনের বাড়ি। শালা মা গেছিল মেয়ে বাড়ি বেড়াতে রামপুর, বুড়ো মা, সে বেশি আছে। আর বাড়ির সব মালিকের স্ত্রী, তার 2 ছেলে মেয়ে, এবং বনের বেড়াতে শালা, সব মারা গেছে, একদম সব ভিটে পরিষ্কার। মালিকের মা বাড়ি এসে দেখেছে বুড়ো মা বেশি আছে, তার ছেলে মারা গেছে, ছেলে ভিটার বউ মারা গেছে, তার 2 ছেলে মেয়ে মারা গেছে, তার ছেলের ছালা ছিল বেড়াতি, সে যুবক সব মৃত্যু, বাড়ি ঘর কিছু নেই, সব মৃত্যু। বুড়ো মার কান্দে তখন কান্দাকালি নেই, কান্দে হুস মতো এই। তারপরে সেখান তো হয়ে গেল। পরে কোনো বাড়ি এমন নাই যে লোক মরে নেই। আমার বাড়িতে আল্লাহর রহমতে লোকের একটু মেয়ে মানে বড় বোন ওদের থেকে, আর ওর মা আধা মারা হয়ে আছে। প্রচুর শিলাবৃষ্টি হয়, মানে এটা আমার দেখার কথা, এটা জানতে পারছি মুরব্বী থেকে। এই শিলাবৃষ্টি হওয়ার পরে তখন যখন আস্তে আস্তে নাকের কাছে পানি চলে আসছিল, তখন ওই লোকটা কী অবস্থা ছিল, কী করুন অবস্থা তার, কিন্তু ওঠার কায়দা নেই। সে অবস্থা এই চিত্রটা আমি তুলে ধরছিলাম। তুলে ধরার পরে শেষ করে ডিপিও স্যার আমাকে বললেন যে আপনার কাছে আর কোনো প্রশ্ন নেই, আপনার প্রশ্ন কারেক্ট, এবং আপনার কাছে কোনো প্রশ্ন করবেন না। কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে ওই যে লোকটা মারা গেছিল, যখন আস্তে আস্তে পানি উপরে আসছে, তখন তার ফুতুর কাছে আসে, তখন তার অবস্থা কেমন ছিল, আর যখন তার নাকের কাছে পানি গেল, নাকের উপর, তখন তো সে পরে লাস্টে মারা গেল লোকটা। ওই চিত্র আমি তুলে ধরছিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ তৈয়ব রহমান। এই ভবানী আমার জন্ম এই গ্রামে। বর্তমানে ভবানীপুর গ্রামে মানুষ জনবসতি কত? এখন লোক অনেকে হয়ে গেছে, আগে তো কম ছিল, এখন না অত হবে না, সম্ভবত 700-800 হবে বর্তমানে এখন। ধন্যবাদ। ভবানীপুরের বাড়িগুলো বেশ নান্দনিক, সুন্দর। প্রত্যেকটি বাড়িতেই এরকম সারি সারি
সুপারি গাছ, নারিকেল গাছের সমাহার দেখতে পাবেন, যা আপনার মনকে, আপনার চিত্তকে উদ্বেলিত করে তুলবে। সুতরাং আপনি যখন আসবেন এই গ্রামে, এই সৌন্দর্য উপভোগ না করে আপনি পারবেন না। আপনি যদি অবশ্যই সৌন্দর্য পিপাসু কেউ হয়ে থাকেন, দেখুন একেবারে সুন্দর সুন্দর নারকেল গাছের সারি, সুপারি গাছের সারি। এবং বাড়িগুলো এখানে অনেক পাকা বাড়ি, কাঁচা বাড়ি, সব ধরনের বাড়ি মিলেই গ্রামে অপরূপ সৌন্দর্য। এটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমিও বলা যায়। এই যে দেখুন একটি বাড়ি, এই বাড়িটি অত্যন্ত নান্দনিক একটি বাড়ি। অবসর কাটানোর জন্য এখানে একেবারে আমরা যেটাকে আগে বলতাম খানকা বা কাচারি বাড়ি, আগে সনের কাচারি ঘর ছিল, কিন্তু এখন এই যে দেখুন, এটা মানুষ আধুনিক হয়েছে, সেই আধুনিকতার সাথে সাথে কাচারিরও পরিবর্তন হয়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই কাচারিটির ছাদে দেওয়া হয়েছে মাটির তৈরি টালি। এই যে প্রাচীর বেষ্টিত বাড়িটি দেখতে পাচ্ছি, এই প্রাচীরের মধ্যেই বিভিন্ন ধরনের বৃক্ষের সমাহার। এটিও একটি গ্রামের আলো ছড়ানো একটি বাড়ি। হযরত মাওলানা মোহাম্মদ অলিয়ার রহমান, যিনি সাবেক অধ্যক্ষ ছিলেন ঝামা মাদ্রাসার, ঝামা যে ফাজিল মাদ্রাসাটি রয়েছে 1952 সালে প্রতিষ্ঠিত, সেই মাদ্রাসার যে অধ্যক্ষ মোহাম্মদ অলিয়ার রহমানের বাড়ি, এই বাড়িটিও আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্যের অংশ হিসাবে আপনাদেরকে তুলে ধরছি। এই বাড়িতে ঢুকতেই দেখুন একটি কাচারি বাড়ি। তার মানে আগে যে খানদানি পরিবারগুলো ছিল, সেই পরিবারের প্রত্যেকটি পরিবারেই একটি করে কাচারি ছিল। আর সেই বাড়ির মধ্যে এরকম বিভিন্ন ধরনের গাছ, এই যে লিচু গাছ, ওদিকে আমড়া গাছ, নারকেল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের বৃক্ষের সমাহারে আপনি গ্রামের এলে স্বর্গীয় সৌন্দর্য বলেন আর বেহেশতি সৌন্দর্য সব কিছুই আপনি গ্রামেই পাবেন। ভবানীপুর গ্রামে যেমন পাকা বাড়ি রয়েছে, সেরকম পাটকাঠির বেড়ার বাড়ি রয়েছে, আবার টিনের ঘরের বাড়িও রয়েছে, এবং প্রত্যেকটা বাড়ির পাশেই দারুণ দারুণ বৃক্ষের সমাহার। এই যে দেখুন, গ্রামে এরকম ছায়া সুনিবিড় পরিবেশে বসে থাকার জন্য এরকম চাং বলা হয়, চাং পেতে রাখা হয়। এই যে ভবানীপুর গ্রামের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, যেটি একমাত্র বলছি কেন, পার্শ্ববর্তী যে ঝামা মাদ্রাসাটি রয়েছে, ওই মাদ্রাসাটিও ভবানীপুর মৌজার মধ্যেই। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠটি দেখছেন, এই মাঠে একটি বটবৃক্ষও রয়েছে। এটা জাতীয়করণ হয়েছে কত সালে? 13 সালে। তৈয়বুর রহমান ভাই এই বিদ্যালয়েরই একজন শিক্ষক।
স্কুল মানেই কোলাহল, স্কুল মানেই শৈশব কৈশোরের উন্মাদনা। এই যে পাশেই আমরা দেখছি যে স্কুল মাঠে, স্কুলের পাশে যে মাঠ আছে, বাগান আছে, এখানে খেলা করছে কিশোর বয়সী ছেলেরা। এই ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি 2টি ভবন এবং 2 প্রান্ত দিয়ে প্রবেশের 2টি গেট। এই যে দেখছেন এইটি হচ্ছে প্রধান গেট, আর আমরা যে গেট দিয়ে আপনাদেরকে প্রবেশ করালাম সেটা হচ্ছে দ্বিতীয় গেট। তো সূর্য ডুবছে, আমাদের ফেরার তাড়া, আমাদেরকে ফিরতে হবে। ভবানীপুরের প্রত্যেকটি প্রান্ত, প্রত্যেকটি মোড়, মাঠ সবই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে দেখছি পশ্চিমে একটি মাঠ উঁকি দিচ্ছে। ভবানীপুর, আগেই বলেছি, ভবানীপুরের 4টি মাঠ রয়েছে সৌন্দর্য ছড়ানোর জন্য। স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রহমান বিশ্বাস, যে আপনার বাবা? জি, আমার বাবা ভবানীপুর গ্রামের বাসিন্দা। আচ্ছা, এই স্কুলে কতটুকু জায়গার পরিমাণ? এখানে আছে 33% জায়গা। 33 শতক জায়গা। এটা উনি ফিসবিল দিয়ে গেছে। কতজন শিক্ষার্থী আছে এই স্কুলে? এখানে এখন আছে 130 জন। আচ্ছা, বর্তমানে মাশাআল্লাহ। আপনাদেরকে আগে আরো 2টি পুকুর দেখিয়েছি। এই যে আরেকটি পুকুর দেখছেন, এই পুকুরের গভীরতাও অনেক, কিন্তু এই পুকুরের চারপাশের সৌন্দর্য দেখুন, একেবারে সুন্দরভাবে। আবার গাছের গুড়ি দিয়ে সিঁড়ি মতো করা হয়েছে এই পুকুরে নামা ওঠা করার জন্য। ঝামা বাজারের পাশেই রয়েছে যে ঝামা মাদ্রাসা, একেবারে নারকেল গাছের সারি, তাল গাছের সারি এবং দারুণ একটি পুকুর। আপনাদেরকে
এই ভবানীপুর গ্রামের কয়েকটি পুকুর দেখিয়েছি। মাগুরায় যে কয়েকটি সুন্দর মাদ্রাসা রয়েছে সেই সুন্দরতম মাদ্রাসার মধ্যে এই ঝামা মাদ্রাসাটি অত্যন্ত নান্দনিক এবং সৌন্দর্য মণ্ডিত। মাদ্রাসার যে ভবনগুলো, 3টি ভবন পরপর, একটি 3 তলা, একটি 1 তলা আর আরেকটি দ্বিতল ভবন। এবং এই পুকুরের শান বাঁধানো ঘাটটিও অনেক সুন্দর। পুকুরে টোপাপানা জমেছে, সবুজ করে তুলেছে। এই যে মাদ্রাসার যে সাইনবোর্ডটি এখানে ঝামা বরকাতুল উলুম ফাজিল মাদ্রাসা, ডাকঘর ঝামা বাজার, উপজেলা মোহাম্মদপুর, জেলা মাগুরা। এই মাদ্রাসাটি 1953 সালে প্রতিষ্ঠিত। আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন আলহাজ হজরত মাওলানা শাহ সৈয়দ আব্দুল সালাম আহমদ বরকতি রহমতুল্লাহ আলাইহি, মরহুম পীর সাহেব কেবলা, নারিন্দা, ঢাকা। তো বন্ধুরা, এই ঝামা বাজারের ঝামা মাদ্রাসার থেকে আপনাদেরকে যে ভবানীপুর গ্রামটি দেখালাম, সেই গ্রাম দেখানো শেষে আমরা একেবারে প্রস্থানের পথে রয়েছি। এটি ছিল আমাদের শেষ দর্শন। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভবানীপুরের যে গ্রামের সৌন্দর্য, নারকেল সুপারির গ্রাম, ভবানীপুর মানুষের সরলতা এবং বিভিন্ন ধরনের ঐতিহ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের হয়তো ভালো লেগেছে। আশা করি আপনারা সপ্তক মিডিয়ার পাশে থাকবেন, সপ্তক মিডিয়ার সাথে থাকবেন। খোদা হাফেজ। সাদা সে সাধ্য নাই, কেমনে আজ মেরে যাই, এ কথা খাজা বাবা দাও বলিয়া। আরে সাদা সে সাধ্য নাই, কেমনে আজ মেরে যাই, এ কথা খাজা বাবা দাও জানা যায়। আরে আমি পরদেশি চাই না আর বেশি, আমি পরদেশি চাই না আর বেশি, আখেরে নিও দয়াল তুমি হারাইয়া, থাকি না যেন খাজা
তোমায় ভুলিয়া থাকি না যেন খাজা তোমায় ভুলিয়া রাখো কি বা মারো এই দয়া করো